মাধবপুর গ্রামে একটা ছোট্ট বাড়িতে অনিতা দেবী থাকেন। তার দুই ছেলে অরুণ আর শান্তনু, দুজনেরই বিয়ে হয়েছে। বড় বৌমা প্রিয়া আর ছোট বৌমা লক্ষ্মী। গল্প শুরু হয় একটা সকালে, যখন লক্ষ্মী বাড়ির কাজে ব্যস্ত। এই বাড়ির সব কাজ আমারই ঘাড়ে, কেউ তো একটু হাত লাগায় না। সারা দিন খাটি, তবু কেউ জিজ্ঞাসাও করে না আমি কেমন আছি। এই সময় প্রিয়া রান্নাঘরে আসে। আরে লক্ষ্মী, এত কাজ করে কি হবে? কাজ তো আর তোমার পিছু ছাড়বে না। আমার মতন একটু আরাম করে থাকো। আমি তো সারাদিন কাজ করি না, তবুও সবাই কিন্তু আমাকে ভালোবাসে। তুমি তো কাজ করো না, তাই তো সবাই তোমাকে মাথায় তুলে রাখে। আমি খাটি, তবু আমাকে সবাই চাকরানি ভাবে। তখনই অনিতা দেবী রান্নাঘরে আসেন। লক্ষ্মী, বড় বৌমার সঙ্গে এইভাবে কথা বলিস না। সে তোর থেকে বড়, মুখ সামলে কথা বল, বুঝলি? মা, আমি তো সত্যিটাই বলেছি। আমি সারা দিন কাজ করি, তবু কেউ আমার খোঁজ নেয় না। যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমায় মাফ করে দিন আপনি। লক্ষ্মী চুপচাপ রান্নাঘরে কাজ শুরু করে। তার মন খারাপ, কিন্তু সে কিছুই বলে না। এত কাজ করি, তবু কারো মন পাই না। মা তো প্রিয়াকে মাথায় তুলে রেখেছেন, আমি যেন এই বাড়ির চাকরানি। তখনই শান্তনু রান্নাঘরে আসে। বারে লক্ষ্মী, তুমি এখানে একা কাজ করছো? এসব আমি একটু হাত লাগাই। কি রান্না করবে বলো? না গো, তুমি যাও, কাজে বেরো। এই বাড়ির সবাই তো চায় যে আমি একাই খাটি। তুমি কাজে গেলে সবাই খুশি হবে। আমি জানি না, মা সবসময় দাদার প্রিয়াকে বেশি ভালোবাসে। আমরা কিছু বললেও কি হবে? তবে আমি তোমার সঙ্গেই আছি। এদিকে প্রিয়ার অনিতা দেবী বাইরে বসে গল্প করছেন। মা, আপনার বাড়ির লক্ষ্মী তো আমি। আমার মেয়ে মিঠু এসেছে বলে এই বাড়িতে এত সুখ। হ্যাঁ মা, তুমি আমার বাড়ির লক্ষ্মী। আর লক্ষ্মী, সে তো শুধু নিজের মতোই থাকে। এত বছর বিয়ে হলো, একটা সন্তানও হলো না। লক্ষ্মী পাশে দাঁড়িয়ে এইসব শুনছে। তার চোখে জল আসে, কিন্তু সে কিছুই বলে না। পরবর্তী সিনে যাওয়ার আগে তোমরা অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও এইরকম ধরনের গল্প পাওয়ার জন্য। তো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব সবাই করে যেও। রাত হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া সেরে নিচ্ছে। লক্ষ্মী একা কলতলায় বসে থালা বাসন মাজছে। তখন শান্তনু তার কাছে আসে। লক্ষ্মী, এত রাতে তুমি একা বাসন মাজছো? শোনো, মায়ের হয়ে আমি তোমার কাছে মাপ চাইছি। মা বয়সের কারণে কখন কি বলে ফেলেন, তুমি মনে কষ্ট নিও না। না, আমি মায়ের কথায় আর কষ্ট পাই না। মা তো সবসময় এমন করেই কথা বলেন। এখন আমার অভ্যেস হয়ে গেছে গো। তবে কখনো কখনো কথাগুলো মনে লাগে। তুমি জানো মা আমাদের তেমন পছন্দ করেন না। আমি কি করব? তবে আমি তোমার পাশে আছি। মা যাই বলুক, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। তুমি আমার সঙ্গে আছো, এটাই আমার শক্তি। তুমি তো আমার কষ্ট বোঝো, তাই আর কারো কথায় আমি কান দিই না। পরের দিন সকালে লক্ষ্মী বাড়ির কাজ সেরে রান্না বসাচ্ছে। ওদিকে ওদিকে প্রিয়ার অনিতা দেবী বাড়ির উঠোনে বসে গল্প করছে। মা, দেখো, আমি তো সব সময় তোমার কথা শুনি। বলো, এবার তুমিই বলো আমি কি করব? তুমি তো আমার বাড়ির গর্ব মা। আর লক্ষ্মী, সে তো সব সময় ওই কাজের মধ্যেই থাকে, কিন্তু আমার মনে জায়গা করে নিতে পারেনি। তখনই অনিতা দেবী লক্ষ্মীকে ডাকেন। বলি, ও লক্ষ্মী, একটু প্রিয়ার জন্য আদা চা বানিয়ে দাও তো। ওর শরীরটা ভালো নেই। মা, আমারও তো কাল থেকে শরীরটা খুব খারাপ। কই, তুমি তো আমাকে একবারও জিজ্ঞেস করলে না আমি কেমন আছি। এখন তুমি মিথ্যে কথা বলতেও শিখে গেছো? কেন, প্রিয়ার মতন হতে পারো না? সে কখনো মুখে কিচ্ছু না বলে বাড়ির সব কাজ করে।
লক্ষ্মী চুপ করে থাকে, তার মন খারাপ, কিন্তু সে কিছুই বলে না। তখনই অরুণ বাড়িতে ফেরে। আরে অরুণ, তুই ফিরে এসেছিস? আয় বাবা আয়, এখানে বস। হ্যাঁ মা, বাজার থেকে এলাম। কি হয়েছে কি? শোন বাবা, মিঠুর জন্য একটা ভালো স্কুল দেখ। আমার নাতনি তো বাড়ির লক্ষ্মী বল, তার পড়াশোনা ভালো করে করতে হবে। ঠিক আছে মা, আমি কাল শহরে গিয়ে একটা ভালো স্কুল দেখব, মিঠুকে ভর্তি করে দেব। হ্যাঁ মা, আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো। তাকে ভালো স্কুলে পড়ালে তোমার বংশের নাম উজ্জ্বল হবে। লক্ষ্মী পাশে দাঁড়িয়ে এইসব শুনছে, তার মনে দুঃখ, কিন্তু সে চুপ করে থাকে। তখন শান্তনু বাড়িতে ফেরে। মা, আমি ভাবছিলাম লক্ষ্মী তো পড়াশোনায় ভালো, সে যদি গ্রামের বাচ্চাদের পড়ায় তাহলে কিছু রোজগারও হবে। দেখ শান্তনু, তোর বউয়ের পড়ানোর কোনো দরকার নেই। সে যেমন আছে তেমনই থাক। আমার বাড়ির লক্ষ্মী তো প্রিয়া। লক্ষ্মী সব শুনছে, কিন্তু কিচ্ছু বলে না। তার চোখে জল চলে আসে। আমার লজ্জা হচ্ছে, আমি তোমার স্বামী হয়েও তোমার জন্য কিচ্ছু করতে পারছি না। তুমি এসব বলো না, তুমি আমার সঙ্গে আছো, এটাই যথেষ্ট। একদিন দেখো সব ঠিক হয়ে যাবে, আমাদের ভালো দিন আসবে। হ্যাঁ, সময়ের অপেক্ষা, একদিন সব বদলাবে। সকালবেলা গ্রামের একটা বড় গাছতলায় অনিতা দেবী আর প্রতিবেশী রাধা মাসিমা গল্প করছেন। লক্ষ্মী তখন বাড়ির কাজে ব্যস্ত। আরে মাসিমা, তোমার বড় বৌমা প্রিয়াকে তো গ্রামে সবাই খুব ভালোবাসে গো। তার নাম সবার মুখে মুখে। কিন্তু ছোট বৌমার লক্ষ্মীকে দেখে মনে হয় যেন তার মনটা সব সময় ভারী হয়ে আছে। হ্যাঁ, আমার প্রিয়া তো আমার বাড়ির লক্ষ্মী। সে আমার যত্ন নেয়, আমাকে খুশি রাখে। আর লক্ষ্মী, সে তো বাড়িতেই আছে, কিন্তু আমার মনে কোনো জায়গা পায়নি। এত বছর বিয়ে হলো, একটা সন্তানও হলো না। সত্যি মাসিমা, লক্ষ্মী তো অনেক কাজ করে গো, তবু তুমি তার প্রশংসা করো না। প্রিয়া তো কই কাজে তেমন হাত দেয় না, তাই না? তুই কি বলছিসটা কি? প্রিয়া আমার বাড়ির গর্ব। লক্ষ্মী তো শুধু কাজ করে, কিন্তু সংসারে কোনো ভালো কাজ করতে পারেনি আজও। এদিকে বাড়িতে অনিতা দেবীর শরীরটা খারাপ, তিনি শুয়ে আছেন। লক্ষ্মী তার পা টিপে দিচ্ছে। মা, তোমার শরীরটা ভালো নেই, চলো না ডাক্তারের কাছে যাই। দেখ, আমি ডাক্তারের কাছে যাব না। তুই প্রিয়াকে বল আমার জন্য তুলসী পাতার রস করে আনতে। ঠিক আছে মা, আমি না হয় তুলসী পাতার রস বানিয়ে আনছি, তবুও একবার ডাক্তার দেখালে ভালো হতো। তখনই শান্তনু ঘরে ঢোকে। মা, তোমার শরীর তো খুব খারাপ লাগছে, আমি দাদাকে ডেকে আনছি, আমরা তোমাকে নিয়ে হাসপাতালে যাব। শান্তনু দৌড়ে অরুণকে ডাকতে যায়। অরুণ এসে মায়ের অবস্থা দেখে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। আমি অনিতা দেবীকে দেখেছি, দুঃখের সঙ্গে বলছি তিনি আর আমাদের মাঝে নেই। এই কথা শুনে প্রিয়ার লক্ষ্মী দুজনেই কাঁদতে শুরু করে। তারা অনিতা দেবীর শেষকৃত্য সম্পন্ন করে। কয়েকদিন পর গ্রামের পুকুর পাড়ে কিছু মহিলা গল্প করছে। জানো গো, এই অনিতা মাসি চলে গেলেন। লক্ষ্মী তাকে এত যত্ন করত, তবুও মাসি কখনো তার প্রশংসা করেননি, সব সময় প্রিয়ার কথাই বলতেন। হ্যাঁ, লক্ষ্মী তো সারাদিনই খাটতো, তবু সবাই প্রিয়াকেই ভালো বলতো। এখন দেখি প্রিয়া বাড়ির কাজ কিভাবে সামলায়। এদিকে বাড়িতে অরুণ আর শান্তনু মায়ের সম্পত্তির কাগজ দেখছে। শান্তনু, এই দেখ মায়ের জমির কাগজ। এখানে লেখা আছে 20 বিঘা জমি আর একটা পুরনো বাড়ি, এখন ভাগাভাগি করতে হবে।
ঠিক আছে দাদা, তাহলে সমান সমান ভাগ করে নি। না শান্তনু, আমার পরিবার বড়, মিঠুর ভবিষ্যৎ দেখতে হবে। আর তাই আমি 17 বিঘা নিব, আর তুই 3 বিঘা নে। মা আমাকে বলে গেছেন। মা আমার সামনে তো কখনো এসব বলেননি, তুমি আগে কেন বললে না দাদা? মা আমাকে মুখে বলেছেন, তুই মানিস বা না মানিস, আমি 17 বিঘাই নেব। শান্তনু আর লক্ষ্মী তাদের ঘরে চলে যায়। তোমার দাদা এটা কি করলো? এত বড় অন্যায়! আমরা কি করব এখন? আমি জানি না লক্ষ্মী, মা সবসময় দাদাকে বেশি ভালোবাসতেন, তাই দাদা এত লোভী হয়ে গেছে। তবে আমরা চুপ করে থাকবো না। তুমি চিন্তা করো না গো, আমরা পরিশ্রম করব, একদিন সব ঠিক হয়ে যাবে। অনিতা দেবীর মৃত্যুর কয়েক সপ্তাহ কেটে গেছে। শান্তনু ও লক্ষ্মী তাদের 3 বিঘা জমিতে চাষ শুরু করেছে। ওদিকে অরুণ আর প্রিয়া তাদের 17 বিঘা জমি নিয়ে বড় বড় পরিকল্পনা করছে। এক সকালে শান্তনু আর লক্ষ্মী জমিতে কাজ করছে। দেখো, এই জমিটা ছোট হলেও আমরা এটাকে ভালো করে চাষ করব। আমাদের পরিশ্রমই আমাদের শক্তি। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ। এই জমি থেকে আমরা ভালো ফসল তুলব। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। ওদিকে অরুণ তার জমিতে কাজ করছে। প্রিয়া তার কাছে আসে। দেখো, আমাদের এত বড় জমি, এখানে ফসল ফলালে আমরা অনেক টাকা পাবো। মিঠুর জন্য ভালো স্কুলের ব্যবস্থা করব, তার নতুন জামা কাপড় কিনবো। হ্যাঁ, আমি বাড়ির বড় ছেলে, এই জমি আমারই হওয়া উচিত ছিল। শান্তনুর তো কোনো সন্তান নেই, তাকে 3 বিঘা দিয়েই অনেক করেছি। তুমি ঠিক করেছো। মা বেঁচে থাকতে সব সময় তোমাকেই বেশি ভালোবাসতেন। এই জমিও তোমারই প্রাপ্য। গ্রামের একটা চায়ের দোকানে ভোলার কয়েকজন গ্রামবাসী বসে গল্প করছে। আরে দেখ, সুনীল 17 বিঘা জমি নিয়ে বসে আছে, আর শান্তনু মাত্র 3 বিঘা পেয়েছে। এটা তো অন্যায়। হ্যাঁ, শান্তনু আর লক্ষ্মী তো খুব পরিশ্রমী, তাদের জমিতে দেখবি ভালো ফসল ফলবে। অরুণের এত লোভ ভালো না। সময় সব দেখাবে। শান্তনুর মন পরিষ্কার, তার পরিশ্রম ফল দেবে। কয়েক মাস পর শান্তনু আর লক্ষ্মীর জমিতে সুন্দর ফসল ফলেছে। তাজা সবজি, ধান সবই ঝকঝকে। ওদিকে অরুণের জমির কিছু অংশ শুকিয়ে গেছে, আর কিছু জায়গায় পোকা লেগেছে। এক সকালে শান্তনু আর লক্ষ্মী তাদের জমিতে এসে ফসল দেখে। শান্তনু, দেখো আমাদের ফসল কত সুন্দর হয়েছে। আমাদের পরিশ্রম বৃথা যায়নি গো। হ্যাঁ, এই ফসল বাজারে নিয়ে যাব, আর দেখবে ভালো দাম পাবো। আমার এই জমি থেকে আরো এগিয়ে যাব আমরা। অরুণ আর প্রিয়া তাদের জমিতে সে ফসল দেখে, তাদের মুখ শুকিয়ে যায়। এটা কি হলো? আমাদের ফসলে পোকা লেগেছে, অনেক জায়গায় শুকিয়ে গেছে। কিভাবে এমন হলো? আমার মনে হয় তুমি ঠিক মতন বীজ বুনতেই পারোনি, আর ওই বীজগুলো ভালো ছিল না। দেখো দেখো, শান্তনুর জমিতে কত সুন্দর ফসল হয়েছে। আমি বুঝতে পারছি না, আমার এত বড় জমি তবু ফসল হলো না, আর শান্তনুর ছোট জমিতে এত ভালো ফসল। শান্তনু তার ফসল নিয়ে বাজারে যায়। ব্যাপারী দীপক ফসল দেখে খুব খুশি হয়। শান্তনু, তোমার ফসল তো দারুণ। এত তাজা সবজি আমি আগে দেখিনি। আমি এগুলো ভালো দামে কিনবো, চিন্তা করো না। ধন্যবাদ দীপক দা, আমরা অনেক পরিশ্রম করেছি। তুমি ভালো দাম দিলে আমাদের অনেক উপকার হবে। অরুণও তার ফসল নিয়ে বাজারে যায়, কিন্তু দীপক তার ফসল দেখে মুখ ফিরিয়ে নেয়। অরুণ, তোমার ফসল তো পোকায় ভরা, এগুলো আমি নিতে পারবো না। এমন ফসল কেউ কিনবে না, এগুলো তুমি নিয়ে যাও। দীপক দা, অন্তত কম দামে নাও, আমার অনেক কষ্ট হয়েছে। না অরুণ, এই ফসল নিলে আমার লোকসান হবে, তুমি অন্য কোথাও দেখো। অরুণ দুঃখী মনে ফসল নিয়ে বাড়ি ফেরে। প্রিয়ার কাছে সব বলে। প্রিয়া, আমার ফসল কেউ নিল না। 17 বিঘা জমি পেয়েও কোনো লাভ হলো না, আর শান্তনুর 3 বিঘা জমিতে এত ভালো ফসল। এ তুমি কি করলে? এত বড় জমি নিয়ে বসে আছো, কিন্তু কিছুই করতে পারলে না। আর শান্তনু তার ছোট্ট জমি থেকে এত কিছু করে ফেললো।
আমার মনে শান্তি নেই। এত জমি পেয়েও আমি হেরে গেলাম। কয়েক বছর কেটে গেছে। শান্তনু আর লক্ষ্মী তাদের 3 বিঘা জমির ফসল বিক্রি করে ভালো রোজগার করছে। তারা আরো 2 বিঘা জমি কিনেছে। তাদের একটা সুন্দর বাড়িও হয়েছে। এক সন্ধ্যায় তারা নিজেদের ঘরে বসে কথা বলছে। লক্ষ্মী, দেখো, আমাদের ফসল এখন বড় বড় ব্যবসায়ীরা বেশি দামে কিনছে। আমি ভাবছি আরো 2 বিঘা জমি কিনবো। তুমি ঠিক বলেছ, আরো জমি কিনলে আমরা আরো ফসল ফলাতে পারবো। আমাদের ভালো দিন এসে গেছে। ওদিকে অরুণ আর প্রিয়ার দিন খারাপ যাচ্ছে। মিঠুর শরীর খারাপ, তার ওষুধ শেষ হয়ে গেছে আর অপারেশনের জন্য টাকা দরকার। তারা নিজেদের মধ্যে কথা বলছে। মিঠুর শরীর তো দিন দিন খারাপ হচ্ছে গো। ডাক্তার বলেছে অপারেশন না করলে সে ঠিক হবে না, কিন্তু আমাদের কাছে তো টাকা নেই। আমি অনেক জমি বিক্রি করে ফেলেছি। এখন মাত্র 2 বিঘা জমি আছে। মোড়ল মশাই সুদের টাকা চাইছে। কি করব কিছুই বুঝতে পারছি না। একটা কাজ করো, শান্তনুর কাছে গিয়ে সাহায্য চাও, সে নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। কি বলছো? আমি শান্তনুর কাছে হাত পাতবো? এ কখনো হবে না। এখন অহংকারের সময় নয় গো। মিঠুর জন্য আমাদের কিছু করতে হবে। কাল শান্তনুর কাছে যাব আমরা। ঠিক আছে, কাল দেখি কি হয়। পরবর্তী সিনে যাওয়ার আগে তোমরা গল্পের এই মুহূর্ত পর্যন্ত চলে এসেছো, তো এতটা দেখার পর তোমাদের কেমন লাগলো? তোমাদের যদি ভালো লাগে অথবা তোমাদের যদি কিছু ভুল লেগে থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কি ভুল লেগেছে এবং কি ধরনের তোমরা গল্প চাচ্ছ। অবশ্যই কমেন্টে জানিও, আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব আরও। ওকে, তো চলো পরবর্তী সিনে যাওয়া যাক। পরের দিন সকালে অরুণ আর প্রিয়া শান্তনু আর লক্ষ্মীর বাড়িতে যায়। তাদের মুখে চিন্তার ছাপ। শান্তনু আর লক্ষ্মী তাদের দেখে অবাক হয়। আরে দাদা, দিদি, তোমরা এসেছো? আসো, ভেতরে এসে বসো, আমি তোমাদের জন্য চা বানিয়ে আনি। না লক্ষ্মী, আমরা চা খেতে আসিনি। আমাদের একটা কথা বলতে হবে। শান্তনু, তোরা তো জানিস আমাদের অবস্থা এখন কত খারাপ। মিঠুর শরীরটা খুব খারাপ রে। ডাক্তার বলেছে তাকে অপারেশন করতে হবে, কিন্তু আমাদের কাছে এখন একটা টাকাও নেই। আর মোড়ল মশাই আমার কাছে সুদের টাকা চাইছে। প্রতিদিন এসে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। দাদা, তুমি চিন্তা করো না, মিঠুকে আগে হাসপাতালে ভর্তি করো, তার চিকিৎসার সব খরচ আমি দেব। আর মোড়ল মশাই টাকা কত বলো, আমি সেটাও শোধ করে দেব। হ্যাঁ দিদি, তুমি মিঠুর জন্য ভেবো না, আমরা সবাই মিলে তাকে ঠিক করে তুলবো। তোরা তোরা এত ভালো কেন রে? আমরা তোদের সঙ্গে অনেক অন্যায় করেছি, তবু তোরা আমাদের সাহায্য করছিস। আর সত্যি বলছি, আমার এখন নিজের ওপর ঘৃণা হচ্ছে। আমরা সব হারিয়েছি। এখন বুঝতে পারছি এই পরিবারের থেকে বড় কিছু হয় না। দাদা, অতীত ভুলে যাও, যা হয়েছে হয়েছে। এখন আমরা সবাই একসঙ্গে থাকবো, হাতে হাত ধরে এগিয়ে যাব। পরের দিন মিঠুকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার রমেশ তার অপারেশন করেন। কয়েকদিনের মধ্যে মিঠু সুস্থ হয়ে ওঠে। শান্তনু মোড়ল মশাই ঋণও শোধ করে দেয়। মিঠুর অপারেশন ভালোভাবেই হয়েছে। সে এখন পুরোপুরি সুস্থ, তবে তাকে এখনো কিছুদিন যত্নে রাখতে হবে। ধন্যবাদ ডাক্তারবাবু, আপনার জন্য আমাদের মিঠু আজ প্রাণ ফিরে পেল। হাসপাতাল থেকে ফিরে এসে অরুণ আর প্রিয়া শান্তনু আর লক্ষ্মীর সঙ্গে বসে। লক্ষ্মী, আমি তোর কাছে ক্ষমা চাই রে। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। তুই যে এত ভালো আমি আগে বুঝিনি। শান্তনু, আমি জমির ব্যাপারে তোর সঙ্গে অন্যায় করেছি, তবু তুই আমাদের পাশে দাঁড়ালি। আমি সত্যি লজ্জিত। দাদা, এখন এসব ভেবো না। আমরা 2 ভাই, একসঙ্গে থাকলে আমাদের কেউ হারাতে পারবে না। হ্যাঁ দিদি, আমরা এখন এক পরিবার। মিঠু সুস্থ হয়েছে, এটাই আমাদের সবচেয়ে বড় খুশি। গ্রামের পুকুর পাড়ে রাধা মাসিমা আর কয়েকজন মহিলা বসে গল্প করছে। শুনেছি শান্তনু আর লক্ষ্মী নাকি অরুণদের সাহায্য করেছে, মিঠুর চিকিৎসার খরচ দিয়েছে।
মোড়ল মশাইয়ের ঋণও আবার ওরাই শোধ করেছে। লক্ষ্মী আর শান্তনুর মনটা সোনার মতন, তারা এত কিছুর পরও অরুণদের কেমন ক্ষমা করে দিয়েছে দেখো। আরে এই তো আসল পরিবার, একে অপরের পাশে থাকা। শান্তনুর জমির ফসল তো এখন গ্রামে সবাই খুব পছন্দ করে গো। একদিন সন্ধ্যায় শান্তনু আর লক্ষ্মী তাদের জমিতে বসে আছে। তারা তাদের নতুন জমির পরিকল্পনা করছে। লক্ষ্মী, আমরা আরো একটা জমি কিনবো, এবার আরো বড় করে চাষ করব। আমাদের ফসল এখন শহরেও পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, আমাদের পরিশ্রম এখন ফল দিচ্ছে। আমি ভাবছি মিঠুকে আমরা একটু পড়াশোনায় সাহায্য করি, সে তো আমাদেরও মেয়ে বলো। ওদিকে অরুণ আর প্রিয়া তাদের বাড়িতে আসে। তারা নিজেদের ভুল বুঝতে পারে। প্রিয়া, আমি জমির লোভে ভাইয়ের সঙ্গে অন্যায় করেছি, তবুও শান্তনু আমাদের সাহায্য করলো। আমার এখন শান্তি লাগছে। হ্যাঁ, আমরাও ভুল করেছি। লক্ষ্মীকে আমি কত কথা শুনিয়েছি, তবু সে আমাদের ক্ষমা করলো। এখন আমাদের নতুন করে শুরু করতে হবে। গ্রামের বাজারে ব্যাপারী দীপক শান্তনুর ফসলের প্রশংসা করছে। শান্তনু, তোমার ফসল তো এখন গ্রামের গর্ব। আমি শহরের বড় ব্যবসায়ীদের কাছে তোমার ফসলের কথা বলেছি, তারা আরো বেশি দামে কিনতে চায়। ধন্যবাদ দীপক দা, তোমার সাহায্যে আমরা এত দূর এসেছি। আমি আরো পরিশ্রম করব। অরুণ আর প্রিয়া শান্তনুর সঙ্গে এসে জমির কাজে হাত লাগায়। তারা একসঙ্গে কাজ করে। মিঠু তাদের পাশে দৌড়াদৌড়ি করে। বাবা, মা, কাকু, কাকিমা, আমি তোমাদের সঙ্গে জমিতে কাজ করব। আমাকে শেখাও কিভাবে চাষ করতে হয়। আরে মিঠু, তুই আগে পড়াশোনা কর, তবে একটু একটু করে আমরা তোকে চাষ করা শেখাবো। শান্তনু, লক্ষ্মী, তোমরা আমাদের নতুন জীবন দিয়েছো। আমরা এখন একসঙ্গে কাজ করব। গ্রামের মানুষ এখন শান্তনু আর লক্ষ্মীর প্রশংসা করে। তাদের পরিশ্রম আর সৎ মনের জন্য সবাই তাদের ভালোবাসে। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। একটা নতুন ঝামেলা অপেক্ষা করছে। শুনেছি মোড়ল মশাই এখন অরুণের কাছ থেকে আরো টাকা চাইছে। শান্তনু সব শোধ করলেও মোড়ল বলছে কিছু টাকা বাকি আছে। শান্তনু আর লক্ষ্মী এই খবর শুনে চিন্তায় পড়ে। তারা ঠিক করে মোড়ল মশাইয়ের সঙ্গে কথা বলবে। লক্ষ্মী, আমি মোড়ল মশাইয়ের সঙ্গে কথা বলবো। এটা আমাদের পরিবারের শান্তি নষ্ট করতে পারে না। তুমি ঠিক বলেছ, আমরা সবাই মিলে এই সমস্যার সমাধান করব। শান্তনু আর লক্ষ্মীর জীবন এখন অনেকটা স্থিতিশীল। তাদের জমির ফসল বাইরের গ্রামেও নাম করছে। কিন্তু মোড়ল মশাইয়ের নতুন দাবি তাদের শান্তি নষ্ট করছে। এক সকালে শান্তনু আর লক্ষ্মী মোড়ল মশাইয়ের বাড়িতে যায়। অরুণ আর প্রিয়াও তাদের সঙ্গে যায়। মোড়ল মশাই, আমি তো আপনার সব ঋণ শোধ করে দিয়েছি, তবে এখন আবার কেন টাকা চাইছেন? শান্তনু, তুমি অরুণের ঋণ শোধ করেছো ঠিক আছে, কিন্তু আমার কাছে একটা পুরনো দলিল আছে। সেখানে লেখা আছে তোমার মায়ের কিছু জমি আমার কাছে বন্ধক ছিল, সেই ঋণের টাকা এখনো বাকি। কি বলছেন? মা তো কখনো এমন কথা আমাদের বলেননি, এটা কিভাবে সম্ভব? মোড়ল মশাই, আপনি সেই দলিলটা আমাদের দেখান, আমরা সব পরীক্ষা করে দেখব। ঠিক আছে, আমি দলিলটা নিয়ে আসি, তবে টাকা না দিলে জমি আমি ছাড়বো না। মোড়ল মশাই একটা পুরনো কাগজ নিয়ে আসেন। সেখানে সত্যিই অনিতা দেবীর নামে একটা বন্দুকের দলিল আছে। শান্তনু আর অরুণ কাগজটা দেখে চিন্তায় পড়ে। এটা কি হলো? মা কেন এমন দলিল বানিয়েছিলেন? আমরা তো এটা জানতাম না। চিন্তা করো না দিদি, আমরা গ্রামের পঞ্চায়েতে এটা নিয়ে কথা বলবো। এই দলিলটা সত্যি কিনা সেটা পরীক্ষা করতে হবে। তারা গ্রামের পঞ্চায়েতে যায়। সেখানে ভোলা আর কয়েকজন গ্রামবাসীও উপস্থিত হয়। পঞ্চায়েতের প্রধান দলিলটা দেখেন আর মোড়ল মশাইকে প্রশ্ন করেন। মোড়ল মশাই, এই দলিলে অনিতা দেবী সই আছে, কিন্তু এটা অনেক পুরনো। তুমি এতদিন এটা লুকিয়ে রেখেছিলে কেন? আমি ভেবেছিলাম এটা এখন আর দরকার নেই, কিন্তু এখন টাকার দরকার, তাই বললাম। কি আছে,
এটা তো ঠিক না। তুমি এতদিন চুপ করেছিলে, এখন হঠাৎ জমির দাবি করছো, এটা অন্যায়। পঞ্চায়েতে অনেক আলোচনার পর জানা যায় দলিলটা আসল, কিন্তু মোড়ল মশাই ইচ্ছাকৃতভাবে টাকার পরিমাণ বাড়িয়ে বলছেন। পঞ্চায়েত প্রধান রায় দেন যে শান্তনু আর অরুণ মিলে অল্প কিছু টাকা দিয়ে এই ঋণ শোধ করবেন। শান্তনু, অরুণ, তোমরা দুই ভাই মিলে এই টাকা দিয়ে দাও। এটা তোমাদের মায়ের শেষ ঋণ। এরপর আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমরা টাকা দিয়ে দেব। আমাদের পরিবারের শান্তি আমরা ফিরিয়ে আনতে চাই। শান্তনু আর অরুণ মিলে মোড়ল মশাইয়ের বাকি ঋণ শোধ করে। এরপর তারা একসঙ্গে জমির কাজে হাত লাগায়। মিঠুও তাদের সঙ্গে ছোট ছোট কাজে সাহায্য করে। এক সন্ধ্যায় তারা সবাই বাড়ির উঠোনে বসে গল্প করছে। কাকু, কাকিমা, আমি যখন বড় হব তখন আমিও তোমাদের মতন জমিতে কাজ করব আর পড়াশোনা করে তোমাদের নাম উজ্জ্বল করব। তুই আমাদের মেয়ে মা, তুই যা করবি তাতে আমরা সবাই খুশি হব। তবে আগে পড়াশোনা শেষ করো। শান্তনু, লক্ষ্মী, তোমরা আমাদের শুধু সাহায্যই করোনি, আমাদের ভুল বুঝিয়ে দিয়েছো। আমরা এখন একসঙ্গে থাকবো। আমি এখন বুঝেছি পরিবারের মধ্যে ভালোবাসা আর ঐক্যই সবচেয়ে বড় সম্পদ। আমরা সবাই মিলে এগিয়ে যাব। গ্রামের মানুষ এখন শান্তনু আর লক্ষ্মীর প্রশংসা করে। তাদের পরিশ্রম আর একতার গল্প গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে। কিন্তু এখানেই গল্প শেষ হয় না। একদিন বাজারে ব্যাপারী দীপক শান্তনুকে একটা বড় প্রস্তাব দেয়। শান্তনু, শহরের একটা বড় কোম্পানি তোমার ফসল কিনতে চায়। তারা বলেছে তুমি যদি আরো জমি নিয়ে চাষ করো তাহলে তারা তোমার সঙ্গে বড় চুক্তি করবে। সত্যি? এটা তো আমাদের জন্য বড় সুযোগ। আমি দাদার সঙ্গে কথা বলে ঠিক করব। শান্তনু বাড়ি ফিরে অরুণের সঙ্গে এই প্রস্তাব নিয়ে কথা বলে। দাদা, দীপকদা বলল শহরের একটা কোম্পানি আমাদের ফসল কিনতে চায়। আমরা যদি একসঙ্গে আরো জমি নিয়ে কাজ করি তাহলে আমাদের সংসার আরো বড় হবে। শান্তনু, তুই আমাদের জীবন বদলে দিয়েছিস। আমি তোর সঙ্গে আছি। আমরা দুই ভাই মিলে এই কাজ করব। পরের কয়েক মাসে শান্তনু, লক্ষ্মী, অরুণ আর প্রিয়া একসঙ্গে নতুন জমি কিনে চাষ শুরু করে। তাদের ফসল শহরের বাজারে পৌঁছে যায়। মিঠু পড়াশোনার পাশাপাশি তাদের সঙ্গে ছোট ছোট কাজে সাহায্য করে। গ্রামের মানুষ তাদের একতার গল্প শুনে অনুপ্রাণিত হয়। দেখো, শান্তনু আর অরুণ এখন একসঙ্গে কাজ করছে। তাদের পরিবার এখন এই গ্রামের গর্ব। হ্যাঁ, পরিশ্রম আর ভালোবাসা থাকলে সব সম্ভব। এই গল্প আমাদের সবাইকে শিক্ষা দিয়েছে। 1 বছর পর শান্তনু আর অরুণের পরিবার এখন গ্রামের সবচেয়ে সমৃদ্ধ পরিবার। তাদের জমির ফসল শুধু গ্রাম নয়, শহরেও নাম করেছে। মিঠু একটা ভালো স্কুলে পড়ছে। লক্ষ্মী আর প্রিয়া এখন একে অপরের সঙ্গে বোনের মতো থাকে। এক সন্ধ্যায় তারা বাড়ির সবাই উঠোনে বসে হাসি মুখে গল্প করছে। আমি বড় হয়ে ডাক্তার হব, তখন আমি আমাদের গ্রামের সবাইকে বিনামূল্যে চিকিৎসা দেব। তুই আমাদের গর্ব মিঠু। তুই যা চাস তাই হবি মা। আমরা সবাই তোর পাশে আছি। আমি ভেবেছিলাম জমি আর টাকাই সব, কিন্তু এখন বুঝেছি পরিবারের ভালোবাসাই আসল সম্পদ। দাদা, আমরা একসঙ্গে থাকায় সব পেরেছি। এখন আমাদের আর কোনো ভয় নেই। আমরা এখন একটা সুখী পরিবার। এই সুখ আমরা কখনো হারাবো না। শান্তনু, লক্ষ্মী, অরুণ আর প্রিয়া তাদের ভুল থেকে শিক্ষা নিয়ে একসঙ্গে এগিয়ে যায়। তাদের পরিশ্রম, ভালোবাসার একতা গ্রামের সবাইকে অনুপ্রাণিত করে। মাধবপুর গ্রাম এখন তাদের গল্পের জন্য পরিচিত।